সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। এইবার ঠাকুর ঘরে চলে এসেছি অনেক সকালবেলায়। এবার আমি লাইটগুলো জ্বালিয়ে দিই। দাঁড়াও, আর বলছি তো বাড়ির যা আওয়াজ হচ্ছে আমাদের এখানে, ধারণার বাইরে। একদম বিয়ে করা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, কিছু দেখার কোনো রকম কোনো ভিডিও করতে পারছি না, কোনো লাইভ করতে পারছি না, খুব সমস্যা। আর এই যে রাধা মাধবকে লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম। আর ঘরের লাইটগুলো আর একটু জ্বালিয়ে দিই, তাহলে আর একটু স্পষ্ট দেখা যাবে। দেখে নাও, এইবার দর্শন করে নাও। আমি এইবার ঘরের সব অন্যান্য কাজ শুরু করে দিই। এবার রান্নাঘরে যাই, কি রান্না হচ্ছে দেখি। আর ইনি যদি সহায় থাকেন তাহলে হয়তো টগরি থেকে যাবে। আর দেখা যাক কি হচ্ছে, যে কতদিন টগরি থাকতে পারে এটা বুঝতে পারছি না, সেটা তোমাদের বারবার বলছি। চলো এবার আর এখন আর আসবো না, একবারে স্নান করে পুজো করতে চলে আসবো, কারণ আজকে পুজো করতে একটু টাইম লাগবে। সেই কারণে একবারে স্নান করেই পুজো করতে আসবো। দেখতে থাকো তোমরা তাহলে। আজ গোপাল বাবাজিকেও একটু স্নান করিয়ে নেব। কানের দুটো আলাদা পরিয়েছি, এই দেখো এই কানের দুটো কালকে মেলা থেকে কিনে নিয়ে আসলাম। আমার জন্য আমি আর এখন কিছু কিনছি না, এই দেখো ঠাকুরের জন্যই আমি কিনছি। রাধারানীর কানের একটা সোনালি কালারের ছিল, সেইটা খুলিয়ে এই লাল রঙের পরালাম। আর রাধা মাধবকে এই দেখো গোবিন্দকে পরিয়েছি এই মাল্টি কালারের পরিয়েছি। এই দেখো কানের চুলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না, দেখেছ? দেখতে থাকো তাহলে। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে। দেখো এখন প্রদীপগুলো সমস্ত যেগুলো যা ধোয়া টোয়া ছিল সেগুলো সব নামিয়ে রেডি করে নিচ্ছি। প্রতিদিন একই রকমভাবে প্রায় পুজো হয়। আজকে একটু হয়তো অন্যরকম লাগবে দেখতে পুজোটা, কারণ আজকে একটুখানি আরও একটু অন্যরকম করেছি। ঠাকুরকে মালা পরিয়েছি, সমস্ত কিছু একটু আরও বেশি অন্যরকম সুন্দর লাগবে। সবাইকে মালা পরিয়েছি, ফুলের মালা। ফুলের সাজ তো একটা অন্যরকম আছেই, ঠিক সেই ফুলের সাজে সাজিয়েছি। দেখো এবার আমি এখন ফুলগুলো সমস্ত রেডি করে নিচ্ছি। প্রতিদিন আমি আগে ফুলগুলোকে এইভাবে রেডি করে রাখি। তা আজকে একটুখানি মালা যেহেতু নিয়ে এসেছে, তাই মালাগুলো সেইভাবে রেডি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা মালা সবার জন্য হিসাব করে করে মালা নিয়ে এসছে। আর এই মালা আনতে গিয়ে 50 বার ফোন করেছে যে কোন মালাটা নেব, কোন মালাটা নেব, কোন মালাটা নেব। এই 1000 বার ফোন করেছে মালা কিনবে যখন তখন। তারপরে ভিডিও কল করেছে, ভিডিও কল করে দেখাচ্ছে যে দেখো এবার এইটা হচ্ছে কিনা, সেইটা হচ্ছে কিনা। এতবার বাড়ি থেকে বলে দিলাম যে জানো একটু ঠিক এই মালা নেবে, এতগুলো এই মালা নেবে, এতগুলো এই মালা নেবে, এইভাবে প্রত্যেকটা বলে দিলাম। কুচো ফুল নেবে কিছু, আর তুলসী পাতা, বেলপাতা ওগুলো তো দিয়েই দেয়, আর গাঁদা ফুলটা একটু বেশি করে নেবে। এই সব বলে দিলাম এত কিছু, তবুও বাজারে গিয়ে মালা কেনার সময় ফোন। তাই দেখো আমি ভালো করে সব ফুলগুলোকে রেডি করে নিয়ে একটু চন্দন ঘষে নিয়ে তারপরে ফুলে দিয়ে দিচ্ছি। চন্দন ঘষা আমাদেরকে মা শিখিয়েছে যে চন্দন বাটা বলতে নেই, মশলা বাটা হয়, চন্দন ঘষা বলতে হয়, চন্দন ঘষতে হয়। সেই জন্য আমরা চন্দন বাটা বলি না, চন্দনটা ঘষাই বলি। ওটা ঘষেই নিতে হয়, ওটা বাটা না। বাটা তো মশলা বাটে, কিন্তু চন্দনটা ঘষে নেয়। তাই মা শিখিয়েছে ছোট থেকে, কারণ মাকেও কেউ না কেউ শিখিয়েছে, সেই কারণে মা আবার আমাদের শিখিয়েছে, তাই আমরা সেই থেকে চন্দন ঘষাই বলি। তো চন্দন ঘষে নিয়ে ফুল টুল রেডি করে নিলাম, ওই দিকটা প্রদীপের ওই দিকটা চন্দন সব কিছু ফুল সব রেডি করে নিয়ে এবার ঠাকুরকে মুছিয়ে নেব, ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে মালা টালাগুলো পরিয়ে নেব।
তা একে একে প্রত্যেকটা কাজ পরপর করলে বেশ সুবিধা হয়, কিন্তু যতটা সহজভাবে সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি পরপর ততটা সহজ বা ততটা সুন্দরভাবে পরপর কাজগুলো হয় না, কারণ কাজগুলো খুব অগোছালোভাবে হয়। আর সেটা যদি লাইভ করা হতো তাহলে তোমরা বুঝতে পারতে ওটা কতক্ষণের লাইভ হতো। তা এই রকম পুজো একদিন আমি লাইভ করব, সেই দিন বুঝতে পারবে যে কতক্ষণ মানে হচ্ছে, কি কথাবার্তা হয় কি না, মানে সব তোমরা বুঝতে পারবে। তো সেটাই বলছি যে যতটা সহজ বা যতটা সুন্দরভাবে মনে হচ্ছে ততটা সহজ কিন্তু হয় না, ততটা সুন্দর থাকে না। সুন্দর আমরা করে নিই, ভিডিও এডিট করার সময় আমরা তখন সুন্দর করি। আর এই দেখো চন্দন পরিয়ে দিচ্ছি কপালে, আগে তো টিপ পরিয়েই দিয়েছি, এই দেখো সুন্দর করে চন্দন পরিয়ে দিচ্ছি। গুরুদেবকে, লোকনাথ বাবাকে সবাইকে পরিয়ে দেবো, কিন্তু গোপাল বাবাজিকে এখন পড়াবো না, গোপাল বাবাজিকে স্নান করাবো, তো সেই কারণে স্নান করানোর পরে পড়াবো। তাই দেখো আজকে আবার একটা নতুন ড্রেস পরবে। গোপাল বাবাজি খুব মজা, মাঝে মাঝে মানে নতুন না, পরিষ্কার কাঁচা ধোয়া ড্রেস পরে, কারণ নতুন ড্রেস এখন আর নেই, আবার পয়লা বৈশাখে নতুন ড্রেস পরাবো। বিশেষ দিনে নতুন ড্রেস পরতে পরতে আমার গোপাল বাবাজির অনেক ড্রেস হয়ে গেছে। এরকম আমার রাধা মাধবেরও অনেক ড্রেস হয়ে যাবে, সবাই তো এসেছেন, 1 বছর হোক, 1 বছর হতে হতে রাধা মাধবেরও অনেক ড্রেস হয়ে যাবে। আর এই দেখো যেমন আস্তে গহনাগুলো খুলে দিচ্ছি, গহনাগুলো খুলে দিয়ে তারপরে ওকে এখানে বসাবো গোপাল বাবাজিকে, সেই জন্য কটা ফুল দিয়ে নিচ্ছি। আমি স্বস্তিক চিহ্ন আঁকতে পারি না, শিখতে হবে আঁকাটা, সেই জন্য সেই চিহ্নটা না এঁকেই এমনি একটু চন্দন দিয়ে নিয়েছি থালায়, তুলসী চন্দন দিয়ে। তারপরে আমি যে স্নান শুরু করে দিলাম। প্রথমে দুধ দিয়ে দিলাম, অন্য কিছু আর দিইনি, যে ঘি মধু চন্দন হ্যান ত্যান অত কিছু দিইনি, এমনি প্লেন দুধ আর জল দিয়ে স্নান করে দিলাম। এটা গঙ্গা জল দিয়ে স্নান করাই না, আমি করাই বিসলারির জল দিয়ে। বিসলারির জল কিনে নিয়ে এসে স্নান করাই, কিন্তু আজকে বিসলারির জল কেনা ছিল কিন্তু পরিমাণে কম ছিল বলে আমি আজকে ওই অ্যাকোয়াগার্ডের জলেই স্নান করিয়ে দিয়েছি, যেহেতু অল্প জল ছিল সেই কারণে। আর আমি বললাম ওই দুপুরবেলায় আর তোমাকে জল কিনতে যেতে হবে না, নিচে বলছিল জল কি নিয়ে আসবে, না আর জল আনতে যেতে হবে না, আমি এখানকার এই অ্যাকোয়াগার্ডের জলে স্নান করিয়ে দিচ্ছি বলে, তখন ওই যে তামার ঘটিতে করে অ্যাকোয়াগার্ডের জল নিয়ে এসে রেখেছিলাম, ওই ঘটিগুলোতে করে সব অ্যাকোয়াগার্ডের জল আনা ছিল, তাই দিয়ে স্নান করিয়ে দিলাম। আচ্ছা, এইবার যে দুধটা ধুইয়ে দিলাম, এইবার আমি যেটা দিয়ে স্নান করাবো, যেটা দিয়ে স্নান করাবো সেটা হচ্ছে এক ধরনের পিতল পালিশ। অনেকে অনেক ধরনের জিনিস দিয়ে এই ঠাকুর স্নান করায়, কিন্তু এই গোপাল বা রাধাকৃষ্ণ অনেকের বাড়িতে অনেকশো বছর, কয়েকশো বছর ধরে আছে, বা কারোর 50 বছর, কারোর 100 বছর এরকমও আছে, কিন্তু আমাদের বাড়িতেও অনেক দিনই আছে। মানে আমি বললাম তো, আমি রাধাকৃষ্ণ পুজো না করলেও আমার রাধাকৃষ্ণ, পিতলের যে রাধাকৃষ্ণ সেটা অনেক বছর ধরেই আছেন ওনারা, কিন্তু আমি সেভাবে পুজো করি না। তা তবুও মানে আমি প্রথম দিন থেকেই লেবু রস চিপে স্নান করাই। তা এটা শিখিয়ে দিয়েছিল, যখন যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকান থেকেই বলে দিয়েছিল কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো পিতাম্বর বা কোনো রকম ওই সমস্ত ধরনের কেমিক্যাল কিচ্ছু দেবেন না, শুধু যদি সেরকম মনে হয় যে না খুব বেশি কালচে ভাব হয়ে গেছে, হয় আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আবার নিকেল করিয়ে সেই একই কালার করিয়ে দেব, আর তা না হলে আপনি ইয়েতে নিয়ে যাবেন, ওই লেবুর রস দিয়ে ঘষে দেবেন, লেবুটা দিয়ে ঘষে নিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুইয়ে মুছিয়ে দেবেন। কোনো রকম কোনো কেমিক্যাল, কোনো সার্ফ সোডা, কোনো শ্যাম্পু কিচ্ছু দিতে হবে না আপনাকে। লেবুটা দিলেই যদি কোনো কালচে ভাব থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আর মোছার সময় একদম পরিষ্কার করে মুছবেন, মানে একটু সামান্য যেন জল লেগে না থাকে, বা মানে ফ্যান চালিয়ে শুকিয়ে নেবেন তাও ভালো, কিন্তু জলের যে ইয়েটা ভাবটা, সেই স্যাঁতস্যাঁতে ভাবটাও যেন না থাকে। তো সেইভাবেই স্নান করিয়ে, লেবু দিয়ে স্নান করিয়ে মুছিয়ে, এই দেখো এই ড্রেসটা পরালাম। এই ড্রেসটা কোন সময় কিনেছিলাম, জন্মাষ্টমীতেই মনে হয় কিনেছিলাম, মনে পড়ছে না আমার। জন্মাষ্টমীতে দুটো ড্রেস কিনেছিলাম, একটা নন্দ উৎসবের দিন আর একটা জন্মাষ্টমীর দিন। তা এবারও যদি দুটো ড্রেস কিনি, তা ওরা তো আর আসতে পারবে না নন্দ উৎসবের দিন, জন্মাষ্টমীতে না হয় আগের দিন এসে পরিয়ে দিয়ে যাবে, কিন্তু নন্দ উৎসবে ওরা কীভাবে এসে পড়াবে সেটা আমি জানি না। যদি আসতে পারে নন্দ উৎসবের দিন তাহলে ভালো, তাহলে ড্রেস নেব একটা, যদি আসতে না পারে তাহলে আর ড্রেস নেব না, সেটা আগে থেকে জানিয়ে দেবে, বলে দেব। যদি তোমরা আসতে পারো তবেই তোমাদের কাছ থেকে ড্রেস নেব,
নন্দোৎসবে। যদি না আসতে পারো তাহলে ড্রেস নেবো না, কারণ আমি তো পরাতে পারবো না, ফালতু ড্রেস নিয়ে আমি করবো কি। তাই এই হচ্ছে আমার মানে গোপাল বাবাজির কৌশল, মানে কি বলবো এটাকে, এটা একটা রেমিডি গোপাল বাবাজির জন্যে। তা আমি এই দিয়ে আর কিচ্ছু দিই না, কিছু না, কিন্তু একভাবে এই 1 বছর হয়ে গেল, 1 বছর ধরেই একই রকম চকচকে। আমার আগের যে রাধাকৃষ্ণ আছে পিতলে, সেগুলো তাদেরকেও আমি একদিন স্নান করাবো, তখন দেখবে তারাও কত চকচকে। তাদের করাবো, পয়লা বৈশাখের দিন করাবো। আর এই গোপাল বাবাজির চুলটা নিয়ে গিয়ে একটা চুল নিয়ে আসতে হবে, নাহলে চুল খুব নষ্ট হয়ে গেছে। পুজো শুরু করে দিয়েছি, এই যে সবাইকে সব কিছু করানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব যার যার মতো পেতে দেওয়া হয়েছে। গোপাল বাবাজিকে স্নান করানো হয়ে গেছে। এই দেখো গোপাল বাবাজিকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিলাম, নতুন গয়না গাটি সমস্ত কিছু, সব কিছু চেঞ্জ করিনি, মোটামুটি যা চেঞ্জ করেছি, কারণ এখন ফুলের মালা পরবে সেই কারণে। আর এই পাগড়িটা পরালাম। আর আসন চেঞ্জ করিনি, আসন পয়লা বৈশাখের দিনই চেঞ্জ হবে। আর গুরুদেবের ওই মালা খুলিয়ে দিয়েছি, কারণ ওই মালাটা আজকে ফুলের মালা পরাবো, সেই জন্য দুটো মালা একসঙ্গে হয় না। আর এখানে লোকনাথ বাবাকে মুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো লোকনাথ বাবাকে মুছিয়ে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এই মালাটা যদি পরানো না যায় দুটো একসঙ্গে, তাহলে এই মালাটা খুলিয়ে দেবো। ছোট লোকনাথ বাবাকেও তাই, এই যে দুটোই খুলিয়ে দেবো। শুরু করে দিই। আর এখানে যা যা জোগাড় করে নিয়েছি সব তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ফুল, তুলসী পাতা, বেলপাতা, মালা, এখানে মালা 2 রকম মালা, আর এদিকে ফল সমস্ত রেডি করে নিয়েছি। এগুলো এখন সব রেডি করে নেব, পরপর রেডি করে নিয়ে তারপরে পুজো শুরু করে দেবো। আগে মালাগুলো পরিয়ে দিই, তার আগে ধূপ প্রদীপগুলো জ্বালিয়ে দিই। এই ধূপ প্রদীপের এই থালাটা আমি রেডি করে নিই। মালা পরাবো, এতক্ষণ ধরে গোপালের স্নান হলো, আমি ধূপ প্রদীপ জ্বালাইনি, কারণ যতক্ষণ ধরে স্নান করানো বা ওই সমস্ত পোশাক পরানো হয় ততক্ষণ ধরে যদি ধূপ এখানে জ্বলে এত পরিমাণ ধোঁয়া হয়ে যায়, জানলা তো খুলতে পারবো না এখন। আর অত ধোঁয়া হতে নিষেধ করেছে, বলেছে বেশি ধোঁয়া দেবেন না, ধূপের যে ধোঁয়া তাতে পাথরের মূর্তি কালো হয়ে যাবে, তখন আবার খুব তাড়াতাড়ি পালিশ করাতে দিতে হবে। সেই কারণে ধোঁয়াটা খুব কম দেওয়া হয় বলে আমি অত আগে থেকে ধূপকাঠি জ্বালাই না। যখন আমি এই মালা পরাতে শুরু করেছি তখন থেকে ধূপকাঠি জ্বালিয়েছি, কারণ এরপরে আবার ফল টল বানাবো, ততক্ষণ ধরেই জ্বলবে। মালা পরানোর পর থেকে ধূপমতি জ্বলুক, তারপরে পুজো যখন করব, পুজোর পরে যতক্ষণ ধূপকাঠি থাকবে ততক্ষণই থাকবে, তারপরে আর নতুন করে ধূপকাঠি জ্বালাবো না, মানে ওতেই হয়ে যাবে। এই কিছু ধূপকাঠি থাকে ভীষণ ধোঁয়া হয়, আমাদের এই ধূপকাঠিগুলোতে ভীষণ ধোঁয়া হচ্ছে দেখছি। অন্য ধরনের ধূপকাঠি নিয়ে আসতে হবে যেগুলোতে ধোঁয়া কম হয়। আর ধূপকাঠি আমার না একটু চেঞ্জ করে জ্বালাতে বেশ ভালো লাগে, কিন্তু কেনার সময় ওই একটা প্যাকেট ছাড়া আর কেনাই হয় না। এইবারই 2-3টে ধূপকাঠি কেনা হয়েছিল, সেই স্ট্রেট ফেয়ার মেলাতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ধূপকাঠিগুলো দেখলাম বেশ ভালো লাগলো, তাই 2-3 সেট কিনে নিয়ে আসলাম। আবার 2-3 সেট কিনে নিয়ে আসলাম। আবার এখানে মায়াপুরে সেদিন গেলাম, মায়াপুরে গিয়েও ধূপকাঠিগুলো ভালো লাগলো, তাই আবার ধূপকাঠি কিনে নিয়ে আসলাম। তাই এই করছি, আমি ধূপকাঠি কিনে দেখছি কোন গন্ধটা ভালো। তার মায়াপুরে যাওয়ার দরকার হবে না, এখানে প্রচুর ধূপকাঠির একটা দোকান আছে বড়, আমি আগে তো জানতাম না, এখন দেখতে পেয়েছি, সেই জন্য সেখান থেকেই ধূপকাঠি নিয়ে আসবো। আর এই দেখো মালা টালা সমস্ত পরানো হয়ে গেল, এবার ফলগুলো কিভাবে কাটছি। যদি এইরকমভাবে কাটতে পারতাম তাহলে কি হতো বলো তো, কি দারুণ ব্যাপার হতো। কিন্তু পারে যারা শেফ হয় তারা পারে, কিন্তু আমরা পারবো না, মানে আমরা বলতে আমি পারবো না, আমি সবার কথা বলছি না, অনেকে পারতেও পারে, তবে আমার পক্ষে সম্ভব না ওইভাবে কাটা। যেভাবে কাটছি এটাই আমার পক্ষে বিরাট ব্যাপার। ফলগুলো বানিয়ে নিচ্ছি, ফল কাটা বলতে নিন, মা বলেছে বলবে ফল বানাবি তাই বলবি, চন্দন ঘষতে হয় তাই বলবি। আমাকে বারবার মা বলে দিয়েছে কখনো বলবি না যে ফল কাটা, ফল বানানো আর চন্দন ঘষা, এই সমস্ত অনেক কথা মা বলে দিয়েছে, সেইগুলোই আর কি বলি, কিন্তু এখন বেরিয়ে গিয়েছে মুখ দিয়ে, সেই জন্য আমি আমার একটু খারাপ লাগছে, নিজেরই খারাপ লাগছে যে বলে ফেলেছি আর কি। ফল বানানো আর হচ্ছে চন্দন ঘষা,
এই দুটো ভাষা জানতাম না, মা শিখিয়েছে, মায়ের কাছ থেকে শিখেছি। আর আমি এত তো পুজোর নিয়মকানুন জানতাম না, কারণ এত পুজো আমি কখনো করিনি। এই রাধা মাধব আর এদিকে গোপাল বাবাজিকে নিয়ে এসে আমার পুজোর নেশা বেড়ে গেছে খুব। তার আগে আমি শুধু বসেই থাকতাম ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে। এখনও বসে থাকি, কিন্তু এখন পুজোর সঙ্গে বসে থাকি দুরকম। এখন পুজোও করি, বসেও থাকি, দুরকমই করি। কিন্তু তখন শুধু বসেই থাকতাম ঘন্টার পর ঘন্টা। কি বসে থাকতাম, কেন বসে থাকতাম আমি জানি না, কিন্তু আমার বসে থাকতে ভালো লাগতো, আমি তাই বসে থাকতাম। এই দেখো ফলগুলো সমস্ত বানিয়ে নিলাম। বুয়ার বাবা আবার ওখানে এসেছিলো, যেগুলো না কাটবো সেগুলো রেখে, মানে বললাম যে নিয়ে যাও, ওগুলো নিয়ে গিয়ে আবার রেখে দাও গা, নিরামিষ ফ্রিজে রেখে দেবে, আবার পরে পুজো দেওয়া হবে। ফল টলগুলো আমাদের নিরামিষ ফ্রিজেই থাকে। নিরামিষ ফ্রিজ আর আমিষ ফ্রিজ পাশাপাশিই থাকে, আলাদা জায়গায় থাকে না। নিরামিষ ফ্রিজের মধ্যে সব রকমের মিষ্টি টিষ্টি এটা ওটা সেগুলো রাখা হয়। কখন কোনটা, যেদিন হয়তো আমরা নিরামিষ খাই বা মেঘা একাদশী করে সেদিন ওই ফ্রিজ থেকে বের করে নেয়, ওই ফ্রিজের খাবার খায়। আবার যেদিন হয়তো কোনো উপোস টুপোস করলাম, পুজো টুজো করলাম, তখন ওই ফ্রিজের মধ্যে খাবার রাখা হয় আমাদের খাবারগুলো, তাহলে সুবিধা হয়। আর এই ফ্রিজে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সব রাখা হয়, সেই জন্য এই ফ্রিজের ওগুলো রাখা হয় না। তা এই ফ্রিজটা, ওই ছোটো ফ্রিজটা কিনেছিলাম পুরনো ফ্ল্যাটে, আগের ফ্ল্যাটটাতে, তো ওটা সেভাবে ব্যবহার হয়েছিল না, সেই কারণে এখানে এসে নিরামিষ হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেকে বলেছিল ওটা দিয়ে দেওয়ার জন্যে, অনেকেরই মানে মনে হয়েছিল যে নেব, কিন্তু আমি দেখলাম আমারই প্রয়োজন, আমি আর কি করতে দেব, তাই আর দেওয়া হয়নি, নিজের জন্যই ব্যবহার করছি। আর এই আম সেই আজকের আম, সেই বড়বাজার থেকে নিয়ে এসেছি সেই আম, দেখো এখনও মানে আমগুলো নষ্ট হয়নি, কিন্তু কি সুন্দর, খেতেও ভালো, খুব স্বাদটাও খুব সুন্দর। এই সমস্ত ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর কলা তো বটিতে বানাতে নেই, সেই জন্য কলা ওই থালায় কেটে নিলাম। আর এই যে এইটা আমি আবার গামলা একটা নিয়ে এসেছি, মানে গামলাতে জল নিয়ে নিলে একটু সুবিধা হয়। গামলাতে জল নিয়ে নিলে একটু সুবিধা হচ্ছে যে মানে গামলাটা হাতটা ধুয়ে সঙ্গে সঙ্গে হাতটা মুছে ফেলছি, এটা আমার অনেকটা সুবিধা হচ্ছে, সেই কারণে গামলাতে জল নিয়েছি। এর আগের কদিন ধরে গামলায় জল নিতাম না, ওই বারবার হাত ধুতে ওঠা বসা খুব অসুবিধা। আর ওই আম কাটলে হাত এত স্লিপারি হয়ে যায়, তখন আর অন্য কোনো কিচ্ছু কাটা যায় না। আজকে আবার আমটা আমি দেরিতেই কেটেছি, অন্যান্য দিন মানে আমটা আগে কেটে ফেলি, অত মাথায় থাকে না, আমটা দেখে মানে হাতটা আমটাতেই চলে যায়, অন্য কিছু সবজিতে ফলে যায় না আর কি। সেই জন্য আমটা আগেই বানিয়ে ফেলি, হাতটা মানে স্লিপারি হয়ে যায়, তখন আবার সেই হাত ধুতে ওঠো, বারবার ওই হাত ধুতে ওঠা, ওই জন্য ওই গামলাটা ওখানে নিয়েছি। তাই এটা একটা সুবিধা হয়েছে। আজকে ওই গামলা টাওয়াল সব হাতের কাছে নিয়ে বসেছি, আজকে আমাকে উঠতে বসতে কম হয়েছে, সেই জন্যে মানে সিস্টেমেটিক করেছি, সেটাই বলছি যে একটা সিস্টেমে চললে পরে বেশ ভালো হয়। যে হাতের কাছে একটা গামলা নিয়ে নিলাম, জলটা করে নিলাম। আর একটা জিনিস দরকার, যেটা হচ্ছে হাতের কাছে একটা বালতি রাখার দরকার, আর একটা ছোট্ট ঘটি টাইপের বা ঠাকুরের কিছু এরকম যাতে তোলা যায় জলটা, এরকম টাইপের কিছু একটা রাখলে পরে এটা একটা সুবিধা, যে ওই বালতি থেকে জল তোলাটা খুব সুবিধা। আমি একটা রকম বালতি কিনবো, যে বালতি থেকে জল তুলে তুলে ঠাকুরের ওখানে ব্যবহার করা যাবে, তাহলে বারবার ওই জল আনার জন্য বাইরে যেতে হবে না। খানিকটা জল নিয়ে চলে আসলাম, নিয়ে এসে বালতিতে রেখে দিলাম, এবার যখন দরকার হলো তখন বালতি থেকে তুলে নিলাম। বালতি হোক বা একটা কিছু টাইপের, ওই টাইপের কিছু জিনিস হোক, বালতি হলে সুবিধা, হ্যান্ডেল ধরে নিয়ে আসা। তা এটা ভেবেছি আর কি, কিছু জিনিস কাজ করতে করতে মানে বোঝা যায়, কাজ না করলে সেটা কোনো কিছুই বোঝা যায় না। তাই কাজ করতে করতে এগুলো বুঝতে পারছি যে এগুলো এরকম এরকম ব্যাপারগুলো আস্তে আস্তে টুকটুক করে বুঝতে পারছি। তাই দেখো সমস্ত ফল দেওয়া হয়ে গেল। এবার লাড্ডু দিয়ে দিচ্ছি প্রসাদের থালায়, আর গোপাল বাবুর হাতে একটা সন্দেশ দিয়ে দেবো। গোপাল বাবুর হাতে লাড্ডু দিলে লাড্ডু থাকে না, পড়ে যায়, খুব কষ্ট করে লাড্ডুটা দিতে হয়, গড়িয়ে পড়ে যায়। ওই জন্য আমি বললাম যে ওই একটা করে মিষ্টি আছে, ওই মিষ্টি একটা দিয়ে দেবো, তাহলে থেকে যাবে, লাড্ডুটা থাকে না, পড়ে যায়। তা সেটা ভেবেই আর কি মিষ্টিটা দেওয়া। তাই দেখো ফল বানানো সব হয়ে গেল, ঠাকুরের জায়গায় জায়গায় ফলগুলো সব দিয়ে দিচ্ছি। আর গোপাল বাবাজিকে ফল দেওয়াটা একটু অসুবিধা, গোপাল বাবাজির জায়গাটা ছোটো, তো ওখানে একটা জায়গা করতে হবে আমাকে গোপাল বাবাজিকে ফল দেওয়ার জন্যে। ফলগুলো দিয়ে প্রসাদ দেওয়া হয়ে গেল। এবার প্রসাদ দেওয়ার পরে আমি এবার মহাদেবকে পুজো দেবো, লোকনাথ বাবা প্রত্যেককে আস্তে আস্তে সমস্ত ফুল দিয়ে পুজো দিয়ে দেবো। এই যদি নিজে ভিডিও করতে হয় তাহলে পুজোর দিকে মন থাকে না, ভিডিওর দিকেই মন থাকে। তো যেহেতু ভিডিওটা করে দিচ্ছে, সেই কারণে আমার
মানে মানে আমার সুবিধা আর কি, ভিডিও করে দিচ্ছে বলে। তো ওই ভিডিও করানোর জন্য অনেক কাঠখড় পোয়াতে হয়, মানে খরচ করতে হয় আর কি, অনেক অনেক কাঠখড় জ্বালাতে হয়, যে তারপরে পাওয়া যায় সব কিছু। সব কিছুই কঠিন, অত সহজ জিনিস নয়। তা বলে 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 আগের থেকে বুক করতে হয়, যে আজকে এই করবো, আজকে একটু ভিডিও করে দিতে হবে। বিশাল ভিডিওগ্রাফার, সব বিশাল ফটোগ্রাফার, মানে এদেরকে পাওয়া খুব কঠিন। তুমি বাইরে বড় বড় দামি দামি ফটোগ্রাফারকে নিয়ে আসো, পেয়ে যাবে। আর এসব বিনা পয়সার ফটোগ্রাফার তো, সেই জন্য এরা ফ্রিতে কাজ করবে, সেই জন্য এদের দাম খুব বেশি। বললে আবার বলে যে হ্যাঁ হ্যাঁ ওরকম দাও, লাখ লাখ টাকা, দেখো ঠিক করে দেবো। তখন আর বলতে হবে না, আমরা লাখ লাখ টাকা দেবো তো তোমার মতন ফটোগ্রাফার নিয়ে আসবে কেন? লাখ লাখ টাকা দেবো তো সেইরকম দামি দামি ভিডিওগ্রাফার নিয়ে আসবো। লাখ লাখ টাকার মতো কাজ তো দেখাতে হবে, শুধু তো ভিডিও করলে হবে না। ভিডিও করার সঙ্গে সঙ্গে এডিট করা, মানে সব কিছু ভয়েস দিয়ে পুরো একটা ভিডিও রেডি করে দিতে হবে, তবেই না লাখ লাখ টাকা পাবে। এই ভিডিওতে তোমাকে যদি আমি এখন লাখ লাখ টাকা দিই, তাহলে আর দেখতে হবে না। তাই বললাম যে ওসব হবে না, করে দিলে করে দাও, নাহলে আর খাওয়া দাওয়া মাথায় উঠবে। এইসব বলে তারপরে যাই হোক করে কষ্ট করে একটা ভিডিও করাতে রাজি করানো হলো। ভিডিওটা করে দিয়েছে, খুব ভালো। মাঝে মাঝে পুজোর ভিডিওটা মাঝে মাঝে করে দেয়, অন্য ভিডিও যেমন পুজোর ভিডিওটা করে দেয়, বলতে হয় অনেক করে। তা যাই হোক, বলেও যদি করে দেয় তাও লাভ। অনেক মানুষ আছেন বলেও করে দেয় না, কিন্তু আমাদের বলে করে দেয়, এটা একটা ব্যাপার। তবে আগে থেকে বুক করতে হয়। এ আবার অনেক মানে দামি সামি লোক আর কি, অনেক আগে থেকে বুক করতে হয়, যে অমুক দিন অমুক আছে, অমুক দিন তমুক আছে, এগুলো আগে থেকে বুক করতে হয়। অত সস্তা না, বুক না করলে পাওয়া যাবে না। যাই হোক, এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একদম পুজোর শেষের দিকে চলে আসলাম। পুজো প্রায় শেষের দিকে। এবার ভিডিওটা শেষ করব, আর এরপরেই হবে আমার খাটনি, পরে ঘর গোছানোটা। এটাই আমার সবচেয়ে বড় খাটনি। তাহলে দেখতে থাকো, আমার পুজো হয়ে গেল, ভিডিওটা পুরোটাই দেখো তোমরা, কেমন লাগে জানিও। এইভাবে সাজিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল। এই দেখো, আজকে একদম অন্যরকম করে সাজালাম। একদম আগে আমার মাধবকে দেখিয়ে দিই, এই যে, তারপর রাধারানীকে দেখাচ্ছি। না, আগে রাধারানীকে দেখাতে হতো, ঠিক আছে, আগে পরে দেখিয়ে দিলাম। এই দেখো, এরকমভাবে আজকে সাজালাম। আর একদিন আবার আর এক রকমভাবে সাজাবো। আর এই যে দেখছো যেটার উপরে দিয়েছি, এটা একটা তোয়ালে এরমভাবে পেতে দিলাম, না হলে মানে ওইটা কীরকম যেন লাগছিল দেখতে, আমার খুব একটা ভালো লাগছিল না, সেই জন্যে এইভাবে এটাকে পেতে দিলাম, আর এইভাবে নিচটা সাজিয়ে দিলাম। আর এই দেখো, এই যে মালায় এইরকমভাবে ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে দেখো, আর এই যে আমার রাধারানীকে দেখো কিভাবে সাজিয়েছি, এই দেখো, দেখেছো রাধারানীকে পুরো মালা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দু রকমের মালা দিয়ে, পায়ের কাছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখো, যুগল মূর্তি দর্শন করো রাধা মাধবের।
আচ্ছা, এইবার আমি গোপাল বাবাজিকে দেখিয়ে দিই। গোপাল বাবাজিকে এবার দেখো কেমন লাগছে, দেখেছ? দেখো একবারে ওপর থেকে পাগড়ি থেকে শুরু করে এই দেখো ড্রেস। এই ড্রেসটাতে গোপাল বাবাজিকে কেমন লাগছে সেটা জানাবে। আর হাতের চুড়ি টুড়ি সব চেঞ্জ করেছি, এই দেখো এই চুড়ি পরিয়েছি আর এই চুড়ি পরিয়েছি, আর কানে যাচ্ছিল তাই, গলায় যাচ্ছিল তাই, শুধু পাগড়িটা ড্রেসটা চেঞ্জ হয়েছে আর ফুলের মালা পড়েছে। আর এখানে গুরুদেব শ্রী শ্রী অনুকূল চন্দ্র গুরুদেবকেও একটু দেখিয়ে দিই, এই দেখো। আর এগুলো সব পয়লা বৈশাখের দিন চেঞ্জ হবে। আর এই যে লোকনাথ বাবা, লোকনাথ বাবার মূর্তি অনেক বড়, কিন্তু যেহেতু মানে ছোট দেখাচ্ছে ক্যামেরায়, কিন্তু অনেকটা বড় মূর্তি। লোকনাথ বাবাকেও একটা মালা পরিয়ে দিয়েছি, দেখো। আর এই যে মহাদেব দেখিয়ে দিলাম। আর এই যে এখানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে।